দ্য হন্টেড মাইন্ডস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি সিদ্ধার্থ। আজ আপনাদের শোনাবো এমন এক সত্যি ঘটনার ছায়ার তৈরি ভয়ঙ্কর গল্প, যার পর গ্রামের মানুষ আজও সূর্য ডোবার পর সেই নিম গাছের পাশ দিয়ে হাঁটতে সাহস পায় না। গল্পের নাম নিম গাছের ভূত। পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম সালবেরিয়া। চারিদিকে ধান ক্ষেত, বাঁশঝাড়, আর মাঝখানে এক বিশাল পুরনো নিম গাছ। গ্রামের সবচেয়ে পুরনো গাছ সেটাই। কেউ জানতো না কত বছরের পুরনো। গাছটির গোড়া এতটাই মোটা যে চারজন মানুষ হাত ধরে দাঁড়ালেও তাকে ঘিরে ধরা যায় না। দিনের বেলায় গাছটা সাধারণ মনে হলেও সূর্য ডুবলেই যেন বদলে যায় তার চেহারা। কাক, শালিক, এমনকি বাদুড়ও সেই গাছে বসে না। গ্রামের বৃদ্ধরা বলতো, ওই নিম গাছেতে মানুষ নয়, অন্য কেউ থাকে। কেউ বিশ্বাস করত, কেউ বিশ্বাস করতো না। কলকাতার ছেলে অরিন্দম, পেশায় ইউটিউবার, ভৌতিক জায়গায় ঘুরে ভিডিও বানানো তার কাজ। একদিন সে শুনল সালবেরিয়া নিম গাছের গল্প। দর্শকদের জন্য নতুন ভিডিও বানানোর লোভে সে ক্যামেরা, ট্রাইপড আর ড্রোন নিয়ে রওনা দিল। গ্রামে পৌঁছে সে দেখল সবাই তাকে অদ্ভুত চোখে দেখছে। চায়ের দোকানের মালিক বলল, বাবু, রাতে ওই গাছের কাছে যাবেন না। অরিন্দম হেসে বলল, ভূত বলে কিছু হয় না কাকু। কিন্তু দোকানের ভেতর বসে থাকা এক বৃদ্ধ ধীরে ধীরে বলে উঠলেন, আজ থেকে ঠিক 30 বছর আগে ওই নিম গাছের ডালে এক গর্ভবতী মহিলা গলায় দড়ি দিয়েছিল। তারপর থেকে প্রতি অমাবস্যায় কেউ না কেউ নিখোঁজ হয়। অরিন্দম এসব কুসংস্কার ভেবে উড়িয়ে দিল। সন্ধ্যা নামতেই সে ক্যামেরা নিয়ে নিম গাছের সামনে পৌঁছালো। চারিদিকে অস্বাভাবিক নীরবতা, একটাও ঝিঝি পোকার ডাক নেই। হঠাৎ ক্যামেরার মাইকে ভেসে এলো এক নারীর চাপা কান্না। অরিন্দম চারিদিকে তাকালো, কেউ নেই, কিন্তু কান্নার শব্দটা যেন ঠিক গাছের উপর থেকেই আসছে। সে টর্চ জ্বালিয়ে আলো ফেলতেই দেখতে পেল একটি সাদা কাপড় যেন ডালের সঙ্গে ঝুলছে। সে ভাবল কাপড় হবে, কিন্তু কয়েক সেকেন্ড পর সেই সাদা জিনিসটা ধীরে ধীরে মাথা তুলল। দুটি লাল জ্বলন্ত চোখ, তার ঠোঁটজোড়া অস্থায়ীভাবে লম্বা হাসিতে ভরা। অরিন্দমের বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। সে ক্যামেরা বন্ধ করতে গিয়েও পারল না। স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছে গাছের ডালে একজন মহিলা বসে আছে, কিন্তু খালি চোখে তাকালে সেখানে কিছুই নেই। অরিন্দম কাঁপতে কাঁপতে পিছিয়ে আসতেই তার কানে ফিসফিস করে একটি গলা ভেসে এলো, আমার মুখটা একবার দেখো। সে ঘুরে দাঁড়ালো, কেউ নেই। ঠিক তখনই ক্যামেরা স্ক্রিনে দেখা গেল তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে সেই সাদা শাড়ি পরা মহিলা। অরিন্দম ভয়ে দৌড় দিল, কিন্তু যতই দৌড়ায় একই নিম গাছের সামনেই ফিরে আসছে, যেন সে কোনো অদৃশ্য চক্রে আটকে গেছে। হঠাৎ চারিদিক থেকে শিশুদের হাসির শব্দ, তারপর গাছের সব ডাল একসঙ্গে নড়তে শুরু করলো। কিন্তু আশ্চর্যের বিষয়, চারিদিকে একটুও বাতাস নেই। অরিন্দম ধীরে ধীরে মাথা তুলল, আর যা দেখলো গাছের প্রতিটি ডালে ঝুলছে মানুষের ছায়া। সবাই তার দিকেই তাকিয়ে আছে, আর ঠিক মাঝখানে দাঁড়িয়ে সেই মহিলা বলল, আজ থেকে তুমিও আমাদের একজন। অরিন্দম চিৎকার করে উঠল, আর সেই চিৎকারে পুরো গ্রাম কেঁপে উঠল। কিন্তু কেউ বাড়ির দরজা খুলল না, কারণ গ্রামের সবাই জানে নিম গাছের ডাকে সাড়া দিলে আর কোনোদিনও ফিরে আসা যায় না। অরিন্দমের চিৎকার রাতের নিস্তব্ধতা ভেঙে দিয়েছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে গ্রামের একটিও দরজা খুলল না। সবাই যেন আগে থেকেই জানতো আজ রাতে নিম গাছ কাউকে নিজের করে ডাকছে। কিছুক্ষণ পরে অরিন্দমের জ্ঞান ফিরল। সে নিজেকে দেখতে পেল নিম গাছের গোড়ায় পড়ে আছে। তার ক্যামেরা কয়েক হাত দূরে পড়ে আছে, শরীর ঠান্ডা হয়ে গেছে, কিন্তু আশেপাশে আর কাউকে দেখা যাচ্ছে না। সে কাঁপতে কাঁপতে ক্যামেরাটা তুলে ভিডিও ফুটেজ দেখতে শুরু করলো। প্রথমে সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু রাত 12টা 13 মিনিট পর থেকে ভিডিওতে অদ্ভুত ঘটনা ঘটতে দেখে। ক্যামেরায় দেখা যাচ্ছে অরিন্দম একাই দাঁড়িয়ে আছে, অথচ তার ঠিক পেছনে ধীরে ধীরে একটা সাদা শাড়ি পরা মহিলা এসে দাঁড়িয়েছে। মহিলার মুখ দেখা যাচ্ছে না, লম্বা চুল মুখ ঢেকে রেখেছে। হঠাৎ ভিডিওতে সেই মহিলা মাথা তুলল। তার মুখে কোনো চোখ নেই, নাক নেই, শুধু এক বিশাল কালো গর্তের মতো মুখ। পরের মুহূর্তে ভিডিও বন্ধ হয়ে গেল।
অরিন্দমের হাত থেকে ক্যামেরা পড়ে গেল। ঠিক তখনই তার কানে আবার সেই ফিসফিসানি গলা ভেসে এলো, তুই চলে যাস না, আমি একা হয়ে যাব। সে দ্রুত দৌড়ে গ্রামের একমাত্র পুরোহিত হরিহর ভট্টাচার্যের বাড়িতে পৌঁছালো। বৃদ্ধ পুরোহিত দরজা খুলেই বললেন, আমি জানতাম তুই আসবি, নিম গাছ তোকে ছাড়বে না। অরিন্দম অবাক হয়ে জিজ্ঞাসা করল, আপনি কিভাবে জানলেন? পুরোহিত গম্ভীর নিঃশ্বাস ফেলে বললেন, 30 বছর আগে ওই গাছে ঝুলে মারা গিয়েছিল এক গর্ভবতী মহিলা, কমলা। কিন্তু সে আত্মহত্যা করেনি, তাকে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। তার হত্যাকারীরা কেউ শাস্তি পায়নি। মৃত্যুর আগে সে অভিশাপ দিয়েছিল, যারা সত্যিটা লুকিয়েছে তাদের বংশের শেষ হবে। এরপর থেকে অমাবস্যা রাতে নিমগাছ জীবিত মানুষদের ডেকে নেয়। অরিন্দম জিজ্ঞাসা করলো, তাহলে আমি কেন? পুরোহিত উত্তর দিলেন, কারণ তুই ওর ছবি তুলেছিস, এখন ওর চোখে তুই সাক্ষী। কথা শেষ হতেই ঘরের সব প্রদীপ একসঙ্গে নিভে গেল। বাইরে শুরু হলো ঝড়। জানলার ফাঁক দিয়ে দেখা গেল নিম গাছটা অনেক দূরে থাকা সত্ত্বেও তার একটা লম্বা কালো ডাল ধীরে ধীরে বাড়তে বাড়তে পুরোহিতের বাড়ির দিকে এগিয়ে আসছে। ডালটি জানলার সামনে এসে থেমে গেল। তারপর তারপর জানলার জানলার ওপারে আবার দেখা গেল সে সাদা শাড়ি পরা মহিলা। এবার তার কোলে একটি ছোট্ট শিশু। শিশুটি ধীরে ধীরে মাথা তুলল, তার চোখ দুটো সম্পূর্ণ কালো। সে অরিন্দমের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, বাবা, আমাকে বাড়ি নিয়ে চলো। পরের মুহূর্তে ঘরের দরজা নিজে থেকেই প্রচণ্ড শব্দে খুলে গেল। বরফের মতো ঠান্ডা বাতাস ঘরে ঢুকে সবকিছু এলোমেলো করে দিল। অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে ছিল একের পর এক ছায়ামূর্তি। তাদের সবার গলায় ঝুলছে দড়ি, আর তারা একসঙ্গে বলল, আজ রাত শেষ হওয়ার আগেই তোর পালা। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা দড়ি গলায় ছায়ামূর্তিগুলি হঠাৎ একসঙ্গে অদৃশ্য হয়ে গেল, কিন্তু তাদের হাসির শব্দ যেন চারিদিক থেকে ভেসে আসতে লাগলো। অরিন্দম ভয়ে জমে গেছে। বৃদ্ধ পুরোহিত দ্রুত একটি তামার ঘণ্টা বাজিয়ে তন্ত্রপাঠ শুরু করলেন। মুহূর্তের মধ্যেই ঘরের ভেতরে ঠান্ডা হাওয়া থেমে গেল। তিনি ধীরে ধীরে বললেন, সময় খুব কম, যদি আজ রাতেই সত্যটা জানতে না পারি, তাহলে কাল সূর্য ওঠার আগেই তোর প্রাণ নিয়ে নেবে ওরা। অরিন্দম কাঁপা গলায় জিজ্ঞাসা করলো, কি করতে হবে? পুরোহিত উত্তর দিলেন, নিম গাছের নিচে যা লুকিয়ে আছে সেটিকে খুঁজে বের করতে হবে। রাত তখন প্রায় 2টো। দুজনের হাতে লণ্ঠন নিয়ে নিম গাছের কাছে পৌঁছালো। গাছটার চারিপাশে এমন নিস্তব্ধতা যেন পৃথিবীতে আর কোনো প্রাণ নেই। হঠাৎ অরিন্দম লক্ষ্য করলো গাছের গোড়ায় মাটি যেন নিজে থেকেই নড়ছে। ঠিক তখনই মাটির ভেতর থেকে একটি শুকনো কালো হাত ধীরে ধীরে বেরিয়ে এলো। অরিন্দম চিৎকার করে পিছিয়ে গেল, কিন্তু পুরোহিত তাকে থামিয়ে বললেন, ওটা মানুষ নয়, ও শুধু আমাদের ভয় দেখাতে চাইছে। তিনি মাটিতে গঙ্গাজল ছিটিয়ে হাতটি আবার মাটির নিচে মিলিয়ে গেল। তিনি মাটিতে গঙ্গাজল ছিটাতেই হাতটি আবার মাটির নিচেতে মিলিয়ে গেল। এরপর দুজনে কোদাল দিয়ে গাছের গোড়ায় খুঁড়তে শুরু করলো। কয়েক মিনিট পর লোহার সঙ্গে কোদালের ধাক্কার শব্দ। মাটি সরিয়ে দেখা গেল এক পুরনো লোহার সিন্দুক। সিন্দুকের ওপর লাল রঙের লেখা, যে খুলবে সে ফিরবে না। পুরোহিত চোখ বন্ধ করে মন্ত্র পড়ে ধীরে ধীরে তালা ভাঙলেন। ঢাকনা খুলতেই ভেতর থেকে এক ঝলক বরফ ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। সিন্দুকের ভেতরে ছিল একটি ভাঙা শাখা, রক্তে দাগ লাগা লাল শাড়ির টুকরো, একটি শিশুর রূপোর নুপুর, আর একটি পুরনো ডায়েরি। ডায়েরির প্রথম পাতায় লেখা, আমি কমলা, যদি কেউ এই লেখা পড়ে জেনে রেখো, আমি আত্মহত্যা করিনি। আমাকে মেরে ঝুলিয়ে দিয়েছিল গ্রামের 4জন প্রভাবশালী মানুষ। আমার গর্ভের সন্তানও বাঁচেনি। বিচার না পাওয়া পর্যন্ত আমি কাউকে ছাড়ব না। অরিন্দমের শরীর কেঁপে উঠল। ঠিক তখনই পেছন থেকে এক নারী কণ্ঠ ভেসে এলো, আমার কথা বিশ্বাস করলে? দুজনে একসঙ্গে ঘুরে দাঁড়ালো। নিম গাছের নিচে দাঁড়িয়ে আছে কমলা, কিন্তু এবার তার চোখে আগের মতো ভয়ঙ্কর হাসি নেই। চোখে শুধু অশেষ যন্ত্রণা। সে ধীরে ধীরে হাত তুলে গ্রামের পুরনো জমিদার বাড়ির দিকে ইশারা করলো। তারপর বলল, ওদের রক্তের শেষ অধিকারী এখনো বেঁচে আছে। ওই আমার অভিশাপের কারণ। এই কথার সঙ্গে সঙ্গে কমলার শরীর কালো ধোঁয়ার মতো মিলিয়ে গেল, আর নিম গাছের সব ডাল একসঙ্গে কেঁপে উঠল। দূরে জমিদার বাড়ির দিক থেকে ভেসে এলো এক হৃদয় বিদায়ক চিৎকার,
পুরোহিত ফ্যাকাশে মুখে বললেন, সব শেষ হয়নি। আসল অশুভ শক্তি এখনো জেগে আছে। আজ রাতের পর সে নিজেই বেরিয়ে আসবে। অরিন্দম বুঝতে পারল, এখন আর শুধু একটি ভূতের সঙ্গে নয়, বহু বছরের রক্তাক্ত অভিশাপের সঙ্গে তার লড়াই শুরু হয়েছে। রাত তখন ঠিক ৩টে। অরিন্দম আর পুরোহিত দ্রুত জমিদার বাড়ির দিকে ছুটল। বাড়িটা বহু বছর ধরে পরিত্যক্ত, ভাঙা বারান্দা, ধুলো জমা সিঁড়ি, আর প্রতিটি ঘরে যেন মৃত্যুর গন্ধ। হঠাৎ উপরতলা থেকে ভেসে এলো ভারী পায়ের শব্দ। অরিন্দম টর্চের আলো ফেলতেই দেখল এক বৃদ্ধ সাদা ধুতি পরে দাঁড়িয়ে আছেন। তার চোখ দুটো রক্তলাল। পুরোহিত চমকে উঠে বললেন, এ হলো রঘুনাথ চৌধুরী, সেই জমিদারের শেষ বংশধর। বৃদ্ধ ধীরে ধীরে হেসে বললেন, তোমরা অনেক দেরি করে ফেলেছ। কমলার আত্মা কখনো মুক্তি পাবে না, তার রক্ত এই মাটিতেই বন্দী। হঠাৎ পুরো বাড়িটা কেঁপে উঠল, চারিদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ল। সে ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে এলো কমলা। কিন্তু এবার সে আর ভয়ঙ্কর নয়। তার কোলে সে ছোট্ট শিশুটি। কমলা কাঁদতে কাঁদতে বলল, আমি প্রতিশোধ চাইনি, আমি শুধু সত্যটা সবাই জানুক চেয়েছিলাম। রঘুনাথ হেসে বললেন, সত্যটা জানলেও কিছু বদলাবে না। ঠিক তখনই অরিন্দম তার ক্যামেরা বের করলো। সে সিন্দুক থেকে পাওয়া ডায়েরি প্রতিটা পাতায় ক্যামেরার সামনে পড়তে শুরু করলো। কমলার লেখা হত্যার বিবরণ, অপরাধীদের নাম, সব রেকর্ড হয়ে গেল। যেন বহু বছরের নীরবতা ভেঙে সত্যি নিজের কথা বলতে শুরু করলো। হঠাৎ বাড়ির ভেতর প্রচণ্ড ঝড় উঠল। রঘুনাথ চিৎকার করে মাটিতে পড়ে গেল। তার চারিপাশে কালো ছায়াগুলো একে একে মিলিয়ে যেতে লাগলো। নিম গাছের দিক থেকে ভেসে এলো এক বিকট শব্দ। দৌড়ে বাইরে এসে তারা দেখল, বিশাল নিম গাছটি নিজে থেকেই ফেটে যাচ্ছে। শুকনো ডালগুলো একে একে ভেঙে পড়ছে। মাটির নিচে থেকে বেরিয়ে এলো বহু পুরনো মানুষের হাড়গোড়, দড়ি আর ভাঙা অলংকার। গ্রামের মানুষ ভয়ে বাড়ি থেকে বেরিয়ে এলো। সবাই প্রথমবারের মতো জানতে পারল কত নিরপরাধ মানুষ এই গাছের নিচে গোপনে কবর দেওয়া হয়েছিল। পুরোহিত শেষবারের মতো গঙ্গাজল ছিটিয়ে মন্ত্রপাঠ পড়ল। কমলা ধীরে ধীরে অরিন্দমের দিকে তাকিয়ে মৃদু হাসল। তার চোখে আর রাগ নেই, শুধু শান্তি। সে বলল, ধন্যবাদ, এবার আমি যেতে পারবো। তার কোলে থাকা শিশুটিও হাসল। তারপর মা আর সন্তান দুজনেই সাদা আলোর মধ্যে মিলিয়ে গেল। আজকের গল্প এই পর্যন্তই বন্ধুরা। কালকে দেখা হচ্ছে আবার এক নতুন গল্পের সঙ্গে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আরও এরকম নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।